দাঁত নষ্ট হওয়ার জন্য কোনো বড় কোনো কারণ আসলে প্রয়োজন হয় না। আমাদের প্রতিদিনের কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলোর কারণে আমাদের মুখ এবং দাঁতের মাড়ি এবং দাঁত তিনোটাই নষ্ট হতে পারে। কিন্তু এই অভ্যাসগুলোই কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমাদের দাঁতের ক্ষতি হচ্ছে। আমরা সবাই মনে করে থাকি আমরা মনে হয় দাঁতের যত্নই করছি। তাহলে কোন অভ্যাসগুলো আসলে আমাদের দাঁতের জন্য ভালো বা মুখের জন্য ভালো, আর কোন অভ্যাসগুলো আমাদের নিজেদের অজান্তেই আমরা মুখের এবং মাড়ির ক্ষতি করছি, সেই বিষয়গুলো নিয়ে আজকে পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে। দর্শক আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিন জামান, আর আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠান। আজকে দাঁতের যত্ন নিয়ে কথা বলবো এবং এই কথা বলার জন্য আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন ডাক্তার শারমিন সুলতানা রিজভী, সিনিয়র কনসালটেন্ট টেকনোডেন্ট ডেন্টাল। আপনাকে স্বাগত আজকে আয়োজনে। ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো দাঁতের যত্ন নিয়ে এবং মুখেরও যত্ন নিয়ে কিছু কথা বলবো। কিন্তু এই যত্নগুলো আসলে টুকটাক করে আমরা সবাই কম বেশি করি, কিন্তু অনেক সময় বুঝতেই পারি না যে কোনটা আসলে আমাদের জন্য ভালো হচ্ছে বা ক্ষতি হচ্ছে। কেন সবাই দেখা যাচ্ছে ব্রাশ করছে, মুখ পরিষ্কার করছে, এগুলো নিয়েই থাকছে এবং মনে করছে যে সুস্থ থাকবে, কিন্তু আসলে আমাদের ছোট ছোট যে ভুল জায়গাগুলো সেগুলো নিয়ে আজকে কথা বলবো পুরো অনুষ্ঠান জুড়ে। আর দর্শক আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন, আমাদের অনুষ্ঠানটি কিন্তু একদম সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আপনাদের জানা এবং অজানা নানা প্রশ্ন কিন্তু আমাদের বিশেষজ্ঞ অতিথিকে করতে পারেন এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর ফেসবুকে এই অনুষ্ঠানটি একই সাথে লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের সাথে সরাসরি আমাদের সাথে যুক্ত থাকবেন। মুখের যত্ন নিয়ে তো একটু জানবো, কিন্তু তার আগে একটু আপনার সম্পর্কে জানি। আপনি তো টেকনোডেন্টে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন, একটু পড়াশোনা যদি জানি যে কোথায় থাকছেন এবং কোথায় বেড়ে ওঠা, সেই বিষয়গুলো একটু শুনি। বেড়ে উঠেছি আমি ছোটবেলায় দিনাজপুরে। এখানে সাপ্রো ডেন্টাল থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়েছে, মানে আমার বিডিএস কমপ্লিট করা হয়েছে। তারপর আমি ধীরে ধীরে আমার মানে চেম্বার শুরু করি। আমরা 2010-এ চেম্বারটা শুরু করি। একসাথে আমরা 4 জন থাকি, একসাথে এখন পর্যন্ত আছি। আচ্ছা, তাহলে তো বলবো যে আপনাদের ক্লিনিকটা একটু বড় এবং সবাই মিলে মোটামুটি আমরা গুছানো। আচ্ছা, আমাদের দেখা যাচ্ছে ডেন্টালের নানা রকম সমস্যা থাকছে, বিশেষ করে মুখের এবং দাঁতের, কিন্তু মুখের ব্যাপারটা আমরা সবসময় একটু এড়িয়ে যাই। আমাদের পেশেন্টরা যেটা করে আমরা চিন্তা করি যে চেক আপ করার কি দরকার। ফার্স্ট এটাই আসে যে আমি তো ভালো আছি, আমার দাঁতে কোনো সমস্যা নেই, এবং মানে তাদের একটা কমপ্লেনই থাকে যে ব্যথা না হওয়া পর্যন্ত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন নেই। ব্যথাটাই মেইন প্রবলেম। তাছাড়া যে ধীরে ধীরে ক্যাভিটি হচ্ছে, একটু যে চেক আপ করে আসা। কিন্তু আমাদের দাঁতের ক্ষেত্রে হয় যে ছোট থাকতেই যদি ক্যাভিটি ছোট থাকে, ক্যাভিটি মানে অনেকেই ভাবছে গর্ত, আসলে গর্তটা শুধু যে চোখে দেখা যায় তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে 2 দাঁতের মাঝে বিশেষ করে আমরা রেগুলার ব্রাশ করছি কিন্তু ফ্লসিংটা করা হচ্ছে না। আচ্ছা, এক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্টরাই কমপ্লেন নিয়ে আসে যে আমার দাঁতে কোনো গর্ত নেই কিন্তু প্রচণ্ড ব্যথা হচ্ছে কেন। যখন আমরা এক্সরে করে দেখছি তখন দেখা যায় 2 দাঁতের মাঝে গর্ত হয়ে সেটা দাঁতের ভিতরে যে লেয়ারগুলো আছে একদম মজ্জা পর্যন্ত চলে যায়। তখন তারা পেইন ফিল করছে, তখন আসছে। তার রোগীদের জন্য একটা সারপ্রাইজিং ইস্যু থাকে না যে আমার দাঁত তো সুস্থ, মাড়ি ভালো, সবকিছু, তাহলে ব্যথা করছে কেন, আমার এই দাঁতেই ব্যথা। তারা পয়েন্টেড দেখাতে পারে যে আমার এক্স্যাক্টলি এই দাঁতেই ব্যথা। এটা তো একটা সমস্যা গেল যে সমস্যার কারণে রোগীরা এসে কমপ্লেইন করে। এছাড়া আর কি কি সমস্যার কথা এসে আসলে বলে আপনাদের কাছে? ম্যাক্সিমাম থাকে যে আমার ব্যাড ব্রেথ হচ্ছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, দাঁত শিরশির করছে, কুলি করলে রক্ত পড়ছে, ব্রাশিং এর টাইমে রক্ত পড়ছে, ব্যথা তো আছেই সাথে। আবার অনেকেই খুবই কনসার্ন, তারা বছরে একবার অন্তত পক্ষে চেক আপটা করায়। ইদানিং আমি দেখছি যে অনেকেই, বিশেষ করে যারা বাইরে থাকে, আচ্ছা আচ্ছা, যেহেতু বাইরে অনেক এক্সপেন্সিভ, তাই ওনারা এসে আগে দেখে যে চেক আপ করাটা জরুরি। তো ম্যাক্সিমাম সবাই আসে এখন যে কনসার্ন যে চেক আপ করিয়ে যায় এবং তাতেই ধরা পড়ে যে তাদের কেন সেন্সিটিভিটি হচ্ছে, কেন ব্লিডিং হচ্ছে, কেন ব্যাড ব্রেথ হচ্ছে। এই জায়গাটাই জানতে চাচ্ছিলাম যে আমরা আসলে চিকিৎসকরা সবসময় বলে যে বছরে একবার কি দুবার চেক করান, কিন্তু কেন বলছে, কি প্রয়োজনটা কোথায় আসলে? কারণ হচ্ছে ব্রাশটা ঠিকমতো ওনারা করছে কিন্তু প্রপারলি হচ্ছে না। সেটা ব্রাশিং টেকনিকের কারণে হোক, ব্রাশ চেঞ্জ না করার কারণে হোক, বা দাঁত আঁকা বাঁকা হওয়ার কারণে হোক, যে কোনো কারণেই হতে পারে যে ঠিকমতো ক্লিনিংটা হচ্ছে না।
তো আবার অনেকেই বলে যে আমি 2 মাস আগে ক্লিন করিয়েছি কিন্তু আমার দাঁতের এই অবস্থা কেন, আমি তো রেগুলার ব্রাশ করি। রেগুলার শুধু ব্রাশ করলেই হবে না, প্রপারলি করতে হবে। ওকে, আচ্ছা ব্রাশিং টেকনিক সম্পর্কে জানবো তার আগে একটু আপনার কাছে জানি, যেটা আসলে রোগীরা একদম কমনলি আপনাদের কাছে প্রশ্ন করে যে মুখে ব্যাড ব্রেথ হওয়া বা দুর্গন্ধ হওয়া, সেটা তো অনেক সময় নিজে ফিল করে বা সামনের যে মানুষটি তার সামনে আছে তিনি কমপ্লেন করেন বা তার অস্বস্তি দেখলে বোঝা যায় যে তিনি তার অপরজনের কাছে অস্বস্তি বোধ করছেন। তা আসলে এই ব্যাড ব্রেথের আসলে কি কারণ বা মুখে দুর্গন্ধের আসলে কারণটা কি? দুর্গন্ধ হওয়ার মেইন কারণ যেটা যে মুখে খাবারটা জমে থাকা। হ্যাঁ, খাবারটা যখন অনেক সময় ধরে জমে থাকে, অনেকেই যারা রাতে ব্রাশ করে ঘুমায় না আর কি, তো রাতে ম্যাক্সিমাম সময় আমরা ঘুমিয়ে থাকি, ওই সময়টা আমরা মুখটা বন্ধ থাকে এবং একই জায়গায় খাবারটা অনেকক্ষণ থাকে। তো আমাদের স্যালাইভাতে যে অনেকগুলো ব্যাকটেরিয়া থাকে, এই সময় ওখানে ইনফেকশনটা শুরু হয়ে যায় ধীরে ধীরে। তা তো মাড়ির ইনফেকশন যখন শুরু হয়ে যায়, ওখান থেকে ওদের ব্যাড ব্রিথিংটা হয়। আচ্ছা আচ্ছা, ব্যাড ব্রিথ। আর শুধু কি খাবার আটকে থাকার কারণে কি হয় নাকি অন্য কোনো ইস্যু থাকতে পারে? অন্য কোনো ইস্যু থাকতে পারে, যেরকম হচ্ছে আমাদের মুখে দুর্গন্ধ হলে যদি আমাদের সিস্টেমিক কোনো প্রবলেম থাকে, যে লিভারে সমস্যা আছে, তাদেরও ব্যাড ব্রেথ হতে পারে। তো এই জিনিসগুলো তা যদি ওরা মনে করে যে দাঁতের কারণে, যখন একজন ডেন্টিস্টকে দেখাবে, যখন দেখবে যে না ডেন্টিস্টের এখানে দাঁত সব ঠিক আছে, তখন আমরাই রেফার করি যে আপনি একজন মেডিসিন ডক্টরের কাছে যান এবং ওখানে আপনার ডায়াগনোসিসটা ঠিক মতো হবে। ডায়াগনোসিসটা দরকার এবং চিকিৎসা প্রয়োজন হলে চিকিৎসা করার পরে এই সমস্যা থেকে আসলে সুবিধা পাবে। তবে আপনি বলছেন যে মুখের ভিতরে খাবার আটকে থাকে বা হচ্ছে যদি অনেক সময় দেখা যায় অনেকের মুখে পাথর জমে যায় বা হচ্ছে বড় বড় আস্তরণ জমে যায়, তো এই জিনিসটা আসলে দাঁতের জন্য কি কোনো ক্ষতি করে? কারণ অনেকেই তো স্কেলিং করতে চায় না। দাঁতের জন্য ক্ষতিকর, অনেকেই ভাবে যে আমার দাঁত পাতলা হয়ে গেছে, আমার তো আগেই ভালো ছিল, অনেক মুখটা ভরা ভরা ছিল। অ্যাকচুয়ালি পাথরটা কি করে, মুখটা ভরা ছিল, তার থেকে বড় কমপ্লেইন যেটা করে দাঁতে তো ফাঁকা ছিল না, ফাঁকা ছিল না, স্কেলিং করার পর ফাঁকা হয়ে গেল। এই টার্টার বলি বা ক্যালকুলাস বলি বা পাথর বলি, সেগুলো দাঁতের সাথে লেগে দাঁতকে ক্ষয় করতে থাকে। আচ্ছা, দাঁতকে যেরকম ক্ষয় করতে থাকে, দাঁত যে মাড়িতে বসানো থাকে, মানে হাড়ে বসানো থাকে, ধীরে ধীরে ওই হাড়কেও ক্ষয় করতে থাকে। এজন্য দেখা যাদের অনেক বেশি ক্যালকুলাস থাকে, যখন এটা সরানো হয় অনেক সময় দেখা যায় দাঁত মোবিলিটিও হয়ে যায়, মানে নড়তেও থাকে। কারণ দাঁত ক্ষয় হচ্ছে, এখানে মাড়ি মানে হাড় ক্ষয় হচ্ছে, মানে এক্সট্রিম লেভেলে যখন চলে যায় তখন দাঁত মোবিলিটিও শুরু হয়ে যেতে পারে। এই জন্য অনেকেই ভাবে যে না আমি স্কেলিং করাবো না, কিন্তু এটা ভুল ধারণা। আচ্ছা, কিন্তু স্কেলিং করার পরে সাধারণত দেখা যায় যে সবারই শিরশির করে দাঁত, এটা খুব কমন সমস্যা। অনেক বেশি ক্যালকুলাস থাকে এবং ওই যে বললাম যে দাঁত উপরে আবরণটা যখন ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে সেন্সিটিভিটি ডেভেলপ করতেই পারে। কারণ দাঁতের উপরের লেয়ারটা যখন ক্ষয় হয়ে ভিতরে একটা লেয়ার আছে, ওটা যখন এক্সপোজ হয়ে যাবে, যেটা আমাদের আসলে কাভারিং থাকতো, সেই কাভারিংটা যখন সরে যাবে তখন এটা মানে সেন্সিটিভিটি ডেভেলপ করে আর বেশি করে। সেই ক্ষেত্রে আসলে যে মানে আমার তো স্কেলিংটা করতেও হবে, আবার হচ্ছে দাঁতও শিরশির করবে, তাহলে তো আসলে ভয়ে অনেকে করবে না, যে বাট করার পরে যদি হয় সেক্ষেত্রে আসলে কি করা যায়? দেখতে হবে যে তার মানে কন্ডিশনটা মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে কিনা, তাকে ওই জন্য আগে থেকেই বলে দেওয়া হবে যে স্কেলিং করার পরে আপনার এই সমস্যা হতে পারে, কিন্তু আপনি যদি না করেন এটা আপনার বাড়তেই থাকবে। আচ্ছা, হ্যাঁ, আর করার পরে যে সেন্সিটিভিটি হবে, সেই সেন্সিটিভিটির জন্য ওই অনুযায়ী পরবর্তী ট্রিটমেন্ট। যদি মানে ক্ষয়টা খুব বেশি থাকে সেক্ষেত্রে ফিলিং লাগবে, আবার যদি ক্ষয় খুব কম থাকে সেক্ষেত্রে পেস্ট, সেন্সোডাইন, র্যাপিড রিলিফ বা এখন মেডিপ্লাস নিয়ে যেহেতু অনেক কথা উঠেছে, আচ্ছা যাই হোক, তো আমরা পেস্টের দিকে তখন বলি যে এভাবে আপনি বাসায় দেখতে পারেন। মানে কিছু টুথপেস্ট আছে যেগুলো ব্যবহার করলে আপনি বলছেন যে শিরশির করা যেটা কমে যায় অনেকটা। আচ্ছা, এই সবই হচ্ছে মেডিকেটেড পেস্ট। যে আমরা সব সময় যে এই পেস্টগুলো ইউজ করলে আমাদের ভালো, ব্যাপারটা ওরকম না। যখন আমাদের যে পেস্ট যখন প্রয়োজন অনুযায়ী একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টুকু তারা ইউজ করবে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে টুথপেস্টের কথা, যেটা আসলে এখন অনেক কথা উঠছে, সেটা অনেক ধরনের টুথপেস্ট নিয়ে হচ্ছে, যেটা মাইক্রোপ্লাস্টিক নামে আমরা এখন শুনছি। যেখানে গবেষণা করে দেখা গেছে শুধু টুথপেস্টই না,
হ্যাঁ। আরো কিন্তু অনেক প্রোডাক্টে যেমন সয়াবিন হ্যাঁ, তেলের হ্যাঁ, কথা বলা হচ্ছে যে ওখানে অনেক বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে এবং নানা কিন্তু রকম তেলের কথা এত উঠে আসেনি, এত উঠে আসেনি, টুথপেস্টটাকে সবাই ভয় পাচ্ছে যে এটা ডিরেক্ট মুখে ব্যবহার মুখে করছে, ব্যবহার কিন্তু আসলে হচ্ছে। কি এটা ক্ষতি করছে কি? আর যেহেতু আমরা এটা গিলে ফেলছি না, অবশ্যই জিনিসটা ভালো না, ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ, তো আমরা যখন দেখে নিব যে কোনো পেস্টে পলিইথিলিন বা এরকম কোনো ইনগ্রেডিয়েন্টস আছে কিনা, ওটা দেখে যখন আমরা ইউজ করব তাহলে আর অসুবিধা হওয়ার কথা না। একটু সচেতন হয়ে সচেতন চলাটা। থাকলে আর সাধারণত টুথপেস্ট তো আমরা কুলি করে কুলি ফেলে করে দিচ্ছি, তাই ফেলেই না? আর দিচ্ছি, এটা হ্যাঁ। পরিমাণটা আমাদের একটু দেখা পরিমাণটা, দরকার ছিল যে কারণ এত এটা কম পরিমাণে আছে usually যেটা আসলে use ক্ষতি করে হয় না। হচ্ছে খুব কম পরিমাণে, এবং এটা অ্যাব্রেসিভ, যে একটু দাগটা সাদা করার জন্য ইউজ করা হয়। তো অনেক পেস্টে এটা থাকে আর কি। আচ্ছা, তাহলে একটু পেস্ট নিয়ে একটু জানতে চাই যে অনেকেরই মানে মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলে কোন টুথপেস্টটা কিনবো, কোন আচ্ছা। টুথপেস্টটা কিনলে আমার মুখের জন্য ভালো হবে বা আমি ব্যবহার করতে ভালো থাকবে। এটা আপনারা বাজারে রেফার করেন কিভাবে, রেকমেন্ড অনেক করেন কিভাবে? অনেক ধরনের পেস্ট পাওয়া যায়। এর মধ্যে সেনসিটিভিটির জন্য এক ধরনের, গাম প্রোটেকশনের জন্য এক ধরনের, যার যেরকম প্রয়োজন যখন আমরা স্কেলিং করব বা চেক আপ করবো, তারপরে আমরা ওইটা দেখে সাজেস্ট করি আর কি। আচ্ছা, ধরেন একটা মানুষের কোনো সমস্যাই নেই, হ্যাঁ। তার গাম ডিজিজও নেই, তার ক্যাভিটির প্রবলেম নেই, মুখে ব্যাড ব্রেথের সমস্যা হচ্ছে না, তাহলে সে কি ধরনের টুথপেস্ট ইউজ করবে? সে নর্মাল অ্যাজ ইউজুয়াল যে কোনো পেস্টে ইউজ করতে পারে, শুধু মানে টেকনিকটা ভালোভাবে করলেই ক্লিন হবে আর কি। আচ্ছা, আমরা ফ্লোরাইড নিয়ে অনেকটা কথা শুনি যে টুথপেস্ট মানে ফ্লোরাইড দিয়ে ব্রাশ করলে খুব ভালো কিছু হবে। ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট যেগুলো, ওগুলো ভালো আচ্ছা, ইউজ করলে, মানে বাচ্চাদের ক্ষেত্রেও ভালো। এখন হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ফ্লুরাইড টুথপেস্ট ইউজ করা হচ্ছে যেন মানে ক্যাভিটি না হয়, আচ্ছা, আচ্ছা। যেহেতু বাচ্চারা ঠিকমতো ক্লিন করতে পারছে না। হ্যাঁ, ফ্লোরাইড তো তো খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট, তাই না? অবশ্যই, মুখের এবং হ্যাঁ, দাঁতের হ্যাঁ, জন্য খুব ভালো একটা কাজ করে। আচ্ছা, শিশি করার পরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা শুনি যে ক্যাভিটি হয়েছে, বড় একটা গর্ত হয়েছে, সেই গর্তটা ফিল আপ করার জন্য অনেক ধরনের ট্রিটমেন্টের কথা বলা হয়। আসলে কাদের জন্য কোন ট্রিটমেন্টটা হয়? এটা পুরোপুরি ডিপেন্ড করে দাঁতের উপরে। যে ডক্টরও না, পেশেন্ট এসে বলে আমি রুট ক্যানেল করব না, আপনি আমাকে ফিলিং করে দেন। আচ্ছা, তো তখন আমি বলি এটা আপনার ইচ্ছেও না, আমার ইচ্ছেও না, এটা দাঁতের কন্ডিশন যেরকম আপনাকে ওই ধরনের ট্রিটমেন্টেই যেতে হবে। কারণ দাঁতের উপরে লেয়ার একটা, ভিতরে একটা, একদম ভিতরে থাকে মজ্জা বা পাল্প। যখন ক্যাভিটি বা গর্তটা আমাদের একদম পাল্পের কাছাকাছি চলে যায় বা পাল্প অ্যাটাক হয়ে যায়, অনেকেই ওই সময় প্রচণ্ড ব্যথা নিয়েও ব্যথার ওষুধ খেয়ে চেপে থাকে, তখন দেখা যায় যে রুটের নিচে অনেক বড় ইনফেকশন হয়ে যায়। তো অনেকের গাল ফুলে যায়, অনেক এরপরে ধাপে ধাপে অনেক কিছুই হতে পারে যদি আনট্রিটেড অবস্থায় থাকে আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অল্প গর্ত থাকতেই আমরা দেখালে ভালো, কারণ ছোট যখন গর্ত থাকে বা ক্যাভিটি থাকে, আমরা যে কালো পোর্শনটুকু আছে মানে ক্ষয় পোর্শনটুকু, ওটা সরিয়ে আমরা ফিলিং করে দিচ্ছি। আচ্ছা, এখন খুব ভালো ভালো ফিলিং মানে বাজারে পাওয়া যায়। তো সেক্ষেত্রে ফিলিংয়ের এটাও ভালো থাকে যে অনেক দিন থাকবে, মানে দীর্ঘমেয়াদী থাকে, এবং ওই দাঁতে তো পরবর্তীতে শিরশির করা বা ব্যথা হওয়ার সম্ভাবনা খুব কমে যায়, তাই না? কমে যায় মানে একদমই কমে যায় যদি মানে সেভাবে ফিলিংটা করা হয়। দেখা যায় যে অনেক বছর পরে অনেকের সেকেন্ডারি ক্যারিস বলি আমরা, ফিলিং এর পাশ দিয়ে আবার নতুন করে আবার ক্যাভিটি হওয়ার সম্ভাবনা থাকে। যদি প্রপার ওয়েতে করা হয় তাহলে সেই সম্ভাবনাও থাকে না, অনেকটা কমে যাচ্ছে। আচ্ছা, আমাদের সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নিয়ে, তাই দর্শক সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বিরতি নিয়ে এসে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছিলাম দাঁত ও মুখের যত্ন নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার শারমিন সুলতানা রিজভী। আমরা তো টুথপেস্ট নিয়ে কথা বলছিলাম, টুথপেস্ট নিয়ে একটু জানতে চাই আপনার কাছে যে পরিবারে তো আসলে একসাথে আমরা অনেক সদস্য থাকি, সেখানে বয়োজ্যেষ্ঠ থাকেন, ছোটরা থাকে, মাঝারি বয়সে থাকেন সবাই, তো সবার জন্য কি একই টুথপেস্ট হবে নাকি সেখানে কিছুটা ভিন্নতা থাকতে পারে? যারা অবশ্যই বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা খেয়ে ফেলে, তো আমরা বাচ্চাদের জন্য অবশ্যই আলাদা টুথপেস্ট যেগুলো বাজারে পাওয়া যায়, যেগুলো গিলে ফেললেও কোনো সমস্যা হয় না। তো আমি সাজেস্ট করব যে বাচ্চাদের জন্য আলাদা টুথপেস্ট রাখাই ভালো, এবং সবাই যে কোনো টুথপেস্টে ইউজ করতে পারবে। আমরা যে কোনো সময় চিন্তা করি যে ব্রাশ করার সময় বেশি বেশি ফেনা হলে তাহলে আমার দাঁতটা সুন্দর হচ্ছে, পরিষ্কার হচ্ছে, ভালো সাদা হচ্ছে ভালো, আসলে কি ঠিক যে ফেনা যুক্ত টুথপেস্টটা বেশি ভালো কাজ করছে? এক একজন এক একভাবে এটা চিন্তা করে যে
আমরা সাবানের ক্ষেত্রেও যেরকম মনে করি যে সাবান, ফেনা, শ্যাম্পু, সাবান অনেক শ্যাম্পু ফেনা অনেক হলে কিছু ভালো। যে অনেক ফেনা হলে ভালো বা কম ফেনা হচ্ছে আমার ক্লিন হচ্ছে না, তো এটা কোনো ইস্যু না ওরকম যে আচ্ছা, আচ্ছা। অনেক বেশি ফেনা হতে হবে, ব্যাপারটা এরকম না। টুথপেস্টে কী টাইপের ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হচ্ছে, আমাদের কেমন দাঁতের জন্য সেটা স্বাস্থ্যকর কি না, হ্যাঁ, তো ওইভাবেই আমরা সাজেস্ট করি আর কি। আচ্ছা, আমার ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করার জন্য সবসময় হ্যাঁ, রিকমেন্ড সব- করা হয়, সবসময় এটা কারণ recommend মুখের এবং করা হয়। দাঁতের জন্য খুব ভালো। কিন্তু মানে এখনকার গবেষণায় বলছে যে আর কি ব্রাশ করার পরপরই ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে ব্রাশ করার পরপরই কুলি করে বেশি করে যদি ফেলে দেওয়া হয় তাহলে ফ্লোরাইডও ওর সাথে বের হয়ে গেল। ব্যাপারটা কি আসলে আমরা সেরকম? ব্রাশের টাইমটা ঠিক রাখতে চাই আর কি, যে কতক্ষণ ব্রাশ করব, এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। যে আমরা 2 থেকে 3 মিনিট, কিন্তু দেখা যায় যে 30 সেকেন্ডও ঠিকমতো ব্রাশ করা হয় না, তাড়াহুড়া করে তাড়াহুড়া বের করে হয়ে যায়। ধামধুম করে ফেললাম শেষ। কিন্তু ব্যাপারটা ওরকম না, আমাদের 2 থেকে 3 মিনিট যদি আমরা ব্রাশ করি তাহলে জোরে কুলি করলেও ওরকম সমস্যা না হওয়ারই কথা। আচ্ছা, দাঁত নিয়ে সবার মধ্যে একটা আগ্রহের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে দাঁত থাকতে হবে সুন্দর এবং গোছানো ঝকঝকে, থাকবে, ঝকঝকে এবং পরিষ্কার, সাদা। হ্যাঁ, সাদা। এখন সাদা দাঁত কি সবার জন্য সম্ভব? এটা কমপ্লেক্সনের উপর ডিপেন্ড করে, যে যারা অনেক বেশি ফর্সা আমরা দেখি যে দাঁতগুলো একটু ইয়েলোইশ টাইপের, আচ্ছা। কিন্তু এদের কমপ্লেক্সনের সাথে ওটা ওইভাবেই মানে ন্যাচারালি ওইভাবে আছে আর কি। অনেকেই দাঁত সাদা করতে চায়, এখন যেরকম আমরা দাঁত সাদা করতে লেজার ট্রিটমেন্ট ইউজ করি, হ্যাঁ, তো যাদের খুব দরকার যে আমার দাঁত অনেক সাদা হতে হবে, যেরকম মিডিয়া পার্সনরা বেশি করে যে আমার দাঁত সাদা দেখাতে হবে, সেক্ষেত্রে অসুবিধা নাই, কারণ এখন টেকনোলজি অনেক ভালো, লেজারের মাধ্যমে যেটা করা হয় দাঁতে ওরকম ক্ষতি হয় না। আচ্ছা, এটাই এক একজনের দাঁতের কালার এক এক রকম, এটা ন্যাচারালি। কিন্তু আমি যদি চাই যে আমি দাঁত অনেক সুন্দর সাদা করব, তাহলে সেটা কি সম্ভব? হ্যাঁ, আমার প্রেফারেন্স অনুযায়ী সাদা হ্যাঁ, করাটা হ্যাঁ, সম্ভব? সাদা করাটা সম্ভব। সেক্ষেত্রে এটা সাইড এফেক্ট বা ক্ষতিকর কোনো দিক তেমন একটা থাকছে না? সেরকম থাকছে না, যদি লেজার দিয়ে করি এবং আমরা ওই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করি তাহলে সেরকম সাইড এফেক্ট থাকে না। অনেকের ক্ষেত্রে শিরশির করে, এবং আমরা যেটা প্রথম কথা হচ্ছে আমাদের অনেক কফি, চা, স্মোকিং এগুলো যেন না করা হয়, তাহলে স্টেইন পড়ে যায় খুব তাড়াতাড়ি। আচ্ছা, যদি এরকম হয় যে এমনি সবাই জানে যে দাঁতের ট্রিটমেন্ট করা কস্টিং অনেক বেশি, সেক্ষেত্রে হোয়াইটেনিং ট্রিটমেন্টগুলো একটু কস্টলি হয়। যদি মানে কেউ না করতে পারলো, যে ক্লিনিকে গিয়ে করতে পারছি না, আমি ঘরে কোনো একটা ব্যবস্থা যদি করা যায়, যে ঘরে আমি ওই সরিষার তেল লবণ দিয়ে ডলে দাঁত সাদা করলাম, বা পেয়ারার পাতা বা অনেক কিছু ইউজ করে দাঁত সাদা করার একটা চেষ্টা থাকে সাদা করার, তো এটা আসলে কতটুকু? সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ওনারা তো বুঝবেন না যে দাঁতে কতটুকু প্রেসার দিতে হয়। আমাদের দাঁতের উপরে যে লেয়ারটা আছে, অনেক সময় দেখা যায় যে ওটা অনেক জোরে মানে ওগুলো তো অ্যাব্রেসিভ, হ্যাঁ, উপরে লেয়ারটা ক্ষয় করে ফেলে, হ্যাঁ হ্যাঁ, খসখসে, সেই খসখসে জিনিস দিয়ে যখন ঘষা দেয়া হয় দাঁতে, তখন দাঁতটা একটু হলো ওই স্টেইনটা চলে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই যে সাদা যেটা সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু ওরাও যে স্টেনটা চলে যাচ্ছে ওটাই ভাবছে যে অনেক ক্লিন হয়ে গেছে, ওটা পরিষ্কার, কিন্তু এটা দাঁতের জন্য ক্ষতিকর আর কি। ক্ষতিকর বলতে কি এনামেল নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শিরশির করা বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে? ভেঙে যেতে পারে না, কিন্তু সেনসিটিভিটি ডেভেলপ করতে পারে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে দাঁত আঁকা বাঁকা হয়ে থাকে, তাই না, যে উপরে নিচে এদিক সেদিক এলোমেলো হয়ে থাকে, এই ট্রিটমেন্টগুলো করতে অনেক সময় লাগে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 বছর 3 বছর লাগছে। এটা সহজভাবে কি কোনোভাবে সমাধান করা যায়? এগুলোর অনেকগুলো ধরন আছে, যেরকম কারো দাঁত উঁচু থাকে, ফাঁকা থাকে, বা ক্রাউডি থাকে, অনেক আঁকা বাঁকা বেশি থাকে, তো এটা দাঁতের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে টাইমিংটা। তো এই যখন যাদের কন্ডিশন একটু কম মানে থাকে, আঁকা বাঁকা কম থাকে বা উঁচুটা কম থাকে, তাদের ক্ষেত্রে সময়টা কম লাগে। আর তাছাড়া এখন অনেক সহজে অ্যালাইনার ইউজ করা হয়, যেটা ইনভিজিবল, দেখা যায় না, সেটা করেও খুব সহজেই, তখন একটু টাইমটা কম লাগতে পারে। আচ্ছা আচ্ছা, এটা ডিপেন্ড করে কন্ডিশনের উপরে। অনেকের আছে যে আমার দাঁতগুলো আমার পছন্দ হচ্ছে না, আমার দেখতে খারাপ লাগছে, অনেকটা দেখতে বড়
বা কারো ক্ষেত্রে হতে পারে দাঁতগুলো আমার হ্যাঁ, অনেকেই পছন্দ বলে দেখতে যে একটু আমার দাঁত ছোট, বড়, আমার হ্যাঁ। দাঁত হচ্ছে কেটে দেন। একটু কেটে দেন, ছোট না, করে না, দেন, না। বা অনেকে আবার প্রেফারেন্স অনুযায়ী হ্যাঁ, দাঁত ছোট, হ্যাঁ। সে আর একটু বড় করতে চাচ্ছে, চায়। সেক্ষেত্রে আসলে কি করা যায়? দাঁত যদি বড় থাকে কেটে ছোট করার মানে ঠিক না, কারণ হচ্ছে আমরা যখন কেটে দিব দাঁতের লেয়ারটা আমরা কেটে দিব এবং ভিতরের লেয়ারটা তখন এক্সপোজ হয়ে যাবে। আচ্ছা। আমরা এটা কখনোই করি না, যেটাতে পেশেন্টের দাঁতের ক্ষতি হবে। হ্যাঁ, আচ্ছা। আর যাদের ছোট থাকে আর কামড়টা যদি ঠিক থাকে, যদি উপরে নিচে কামড়টা ঠিক থাকে, তাহলে ওটাতে আমরা ভিনিয়ার বা কসমেটিক ডেন্টিস্ট্রিতে যেভাবে আমরা ছোট দাঁতগুলো বড় করা সম্ভব। আচ্ছা আচ্ছা, সেগুলো আসলে সাইড ইফেক্ট কতটুকু? সাইড ইফেক্ট হচ্ছে সাইড ইফেক্ট যদি ঠিকমতো করা হয় তাহলে ওরকম সাইড ইফেক্ট নেই, কিন্তু খাওয়া দাওয়াতে অনেক রেস্ট্রিকশন থাকে আর কি। আচ্ছা, খাওয়া যে দাওয়াতে? অনেক শক্ত জিনিস সামনে দাঁত দিয়ে এভাবে কামড় দিয়ে খাওয়া যাবে না, মানে শক্ত কোনো কিছুই সামনে দাঁত দিয়ে না খাওয়াই ভালো তখন। আচ্ছা, কিন্তু এটা তখনই করব যখন আমরা আমাদের বাইটটা ঠিক থাকবে, মানে আমরা বলতে পারি উপরের দাঁত নিচের দাঁতে যে কামড়ের জায়গাটা আমরা সেটা ঠিক কামড়ের থাকবে। জায়গাটা ঠিক থাকতে হবে, না হলে ধীরে ধীরে ওটা আমাদের যে জয়েন্ট আছে সেই জয়েন্টের উপর প্রেসার পড়বে। আচ্ছা, সামনের দাঁত যদি কোনো কারণে ফাঁকা হয়ে থাকে, যে একটা একটা থেকে একটু দূরত্ব গ্যাপ আছে যেখানে দেখতে খারাপ দেখায়, অনেকে মানে খুব অস্বস্তি ফিল করে হাসতে বা কথা বলতে, হ্যাঁ, তো এই জায়গায় কি কোনো কাজ করা যায় বা ট্রিটমেন্টে সেখানে কি হতে পারে? প্রথমেই বলি যে যারা অল্প সময়ই করতে চায় তাদের জন্য ফিলিং, মানে এখন যে অ্যাস্থেটিক ফিলিংগুলো করা হয় সেটা একদিনেই সম্ভব। এই ফিলিং দিয়েও মানে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই সুন্দরভাবে তার উপরে ফাঁকা দাঁতগুলো মিনিমাইজ করা যায় বা গোছানো যায় আর কি, যেটা বলা হয়। আর যাদের বলে যে না ফিলিং করব না আমি, তাদের ক্ষেত্রে ভিনিয়ার এখন লেটেস্ট যেটা ট্রিটমেন্ট আর কি, ভিনিয়ার ট্রিটমেন্ট। তো এটা করে নিলে তাদের আর এই ফাঁকা দাঁতগুলো, যে দাঁতের মাঝে যে ফাঁকাটা, সেটা আর কি বোঝা যায় না। বোঝা যায় না। এটা স্থায়িত্ব কি অনেক বেশি হয় নাকি খুব দ্রুত নষ্ট হয়ে যায়, না, বা কিছু বছর পর আবার নতুন করে করতে হয়? এটা মেইনটেনেন্সের উপরে। আমরা ফ্লসিংটা ঠিকভাবে করতে বলি, আবার খাওয়া দাওয়াটা একটু ওইভাবে মেনটেন করতে হবে, যে শক্ত কিছু ওইভাবে কামড় দিয়ে না খাওয়াটাই ভালো। সাধারণত আমাদের সামনের দাঁতগুলো কিন্তু অনেক পাতলা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা শক্ত খাবারটা ট্রিটমেন্ট করার পরে আসলে ওইভাবে অ্যাভয়েড করার কথাই বলা হয়। মানে তখন শুধুমাত্র মাড়ির দাঁত দিয়ে খাওয়ার জন্য আসলে হ্যাঁ, যেরকম পেয়ারাটাও কেটে খাবে, একটু অ্যাপেল খেলেও সেটাও কেটে খাবে, একটু আচ্ছা আচ্ছা স্লাইস করে খেলে ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে সামনের দাঁতটা একদমই ব্যবহার করা যাবে না। আচ্ছা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রুট ক্যানাল করার ট্রিটমেন্টের কথা বলা হয়, আসলে কোন কোন ক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট লাগতে পারে? রুট ক্যানাল ট্রিটমেন্ট লাগতে পারে যখন আমাদের দাঁতের ভিতরে একদম মজ্জাতে ইনফেকশনটা চলে যায়, ম্যাক্সিমাম আমরা ওই সময় রুট ক্যানাল ট্রিটমেন্টটা করি। আবার দেখা যায় যে 2 দাঁতের মাঝে খাবার জমে ভিতরে ইনফেকশন হয়ে গেছে, তখনও আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করি। আবার যদি দেখি মাঝখানে একটা দাঁত নেই কিন্তু আমরা ব্রিজ করতে হচ্ছে, মানে ওই দাঁত রিপ্লেসের জন্য, যে দাঁত নেই ওখানে আমার দাঁত বসাতে হবে, তো ওগুলো তো অনেকগুলো ট্রিটমেন্ট অপশন আছে। তো আমরা যারা ব্রিজ করতে চায় সেক্ষেত্রে পাশের 2 দাঁতকেও আমরা রুট ক্যানাল করি। আচ্ছা, রুট ক্যানাল ট্রিটমেন্টটা করতে অনেকেই ভয় পায়, যে ব্যথা হয় প্রচন্ড, করার সময় ব্যথা লাগে, পরবর্তীতে আবার এটাতে সমস্যা করে, কিন্তু আসলে কি রুট ক্যানাল ট্রিটমেন্টটা খুব যন্ত্রণাদায়ক? না, আচ্ছা, আমি বলবো যে রুট ক্যানাল ট্রিটমেন্ট ওরকম যন্ত্রণাদায়ক না। প্রথম দিনই আমরা যাদের দুরকম হয়, যে একজন অ্যাকিউট কেস, মানে প্রথমেই আপনার মজ্জাতে যখন ইনফেকশন হয় তখনই আমরা হচ্ছে অ্যানেস্থেসিয়া দিয়ে রুট ক্যানাল ওপেন করা হয়। আবার তারপরে আর তার কোনো ব্যথা থাকে না, থাকতে পারে যেটা হালকা ব্যথা, যেটা টলারেবল। তারপরেও বলে নেই যে যদি ব্যথা সহ্য না করতে পারে, কারণ এক একজনের বডি সিস্টেম এক এক রকম হয়, কারো ব্যথা সহ্য করার ক্ষমতা বেশি থাকে, কারো কম থাকে। সেক্ষেত্রে আমরা অবশ্যই পেইন কিলার দিয়ে দেই, যদি না সহ্য করতে পারে তাহলে ব্যথার ওষুধ খাবে। আর সাধারণত যদি খুব বেশি ইনফেকশন না থাকে আমরা অ্যান্টিবায়োটিকও দিই না আর। আচ্ছা, কারণ এখন অত্যাধুনিক প্রযুক্তিতে আমার চেম্বারে যেরকম আমি লেজার দিয়ে রুট ক্যানাল ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে ডিসইনফেকশন পুরোপুরি প্রপারলি হয়।
তো আর আবার আমরা যে সিলার ম্যাটেরিয়াল মানে রুট ক্যানেল ভিতরে যে মেডিসিনগুলো ইউজ করা হয় সেটা যে প্রপারলি ইউজ করা হয় এবং ক্লিনিংটাও ঠিকমতো করা হয় তাহলে পরবর্তীতে আর সমস্যা হওয়ার কথা না। একদমই হওয়ার কথা না। অনেক ধন্যবাদ দর্শক। সময় হয়ে গেছে ছোট একটা বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে ছোট একটা বিরতি নিয়েছে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছি মুখের যত্ন নিয়ে, মুখ এবং দাঁতের যত্ন নিয়ে। আমাদের সাথে আজকে আছেন ডাক্তার শারমিন সুলতানা রিজভী। আপু, এবার একটু র্যাপিড ফায়ারের মতন একটা সত্য মিথ্যা একটু সেগমেন্ট করব, যে সেগমেন্টে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি সত্য না মিথ্যা এইটুকু শুধু বলবেন, ঠিক আছে? প্রথম প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে জোরে ব্রাশ করলে দাঁত বেশি পরিষ্কার হয়। মিথ্যা। মাড়ি থেকে রক্ত পড়া স্বাভাবিক। মিথ্যা। সত্য। দুধ দাঁত যেহেতু পড়ে যায় তাই এর চিকিৎসা দরকার নেই। মিথ্যা। দাঁত সাদা মানেই সুস্থ দাঁত। মিথ্যা। মাউথওয়াশ ব্যবহার করলেই ব্রাশের প্রয়োজন নেই। মিথ্যা। দাঁতে ব্যথা না থাকলে ডেন্টিস্ট দেখানোর দরকার নেই। মিথ্যা। লবণ দিয়ে দাঁত ঘষলে দাঁত শক্ত হয়। মিথ্যা। দাঁতে পোকা শুধু মিষ্টি খেলেই হয়। শুধু মিষ্টি খেলে দাঁতে পোকা হয়। মিথ্যা। প্রতিদিন অনেকবার ব্রাশ করলে দাঁত আর ভালো থাকবে। মিথ্যা। মুখের দুর্গন্ধ মানেই পেটের সমস্যা। মিথ্যা। অনেক ধন্যবাদ আপনাকে। একটু মাড়িতে রক্ত পড়া নিয়ে একটু জিজ্ঞেস করি আপু, যেটা হচ্ছে যে অনেকেই বলে যে ব্রাশ করতে গিয়ে রক্ত পড়ছে। রক্তটা পড়ে কোত্থেকে যখন ব্রাশ করছে? দাঁত থেকে? অনেকেই অনেক জোরে জোরে ব্রাশ করে, সেক্ষেত্রে দেখা যায় যে মাড়িতে কেটে গেলেও রক্ত পড়তে পারে। মানে ব্রাশের ব্রিসেলগুলো যদি শক্ত হয় এবং মাড়িতে গুঁতো লাগে জোরে, সেক্ষেত্রে ব্লিডিং হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম সময় যা হয়, যদি আমাদের গামে কোনো ইনফেকশন থাকে, ময়লা জমে দাঁত ও মাড়ির মাঝে ইনফেকশন থাকলে সেক্ষেত্রে মানে স্বাভাবিকভাবে এটা রক্ত পড়ে এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট জরুরি আর কি। আচ্ছা, এছাড়া যদি অনেকে বলেন যে আমি ঘুম থেকে উঠে থুতু ফেলতে যাচ্ছি, থুতুর সাথে রক্ত আসছে, তখন তো ঘষা লাগেনি, তাহলে কেন করছে? তাহলে মাড়িতে ইনফেকশন। আচ্ছা, মাড়িতে ইনফেকশন কি কি কারণে হচ্ছে? ঠিকমতো ব্রাশ না করা, খাবার অনেকক্ষণ মুখে জমিয়ে রাখা, ঠিকমতো কুলি না করা, ব্রাশ করছে ঠিকই কিন্তু কুলিটা ঠিকমতো প্রপারলি হচ্ছে না, তখন দাঁত ও মাড়ির মাঝে বা দুই দাঁতের মাঝে খাবার জমে ইনফেকশন। বিশেষ করে আমরা সবাই ব্রাশটাই খুব ইম্পর্টেন্স দেই, যে দুই বেলা ব্রাশ করছি, যে আমরাও বলছি যে হ্যাঁ অবশ্যই রাতে ঘুমানোর আগে ব্রাশ করবেন, কিন্তু শুধু ব্রাশ করলেই হবে না, আমাদের দুই দাঁতের মাঝে যে খাবারটা জমে থাকে সেটা ফ্লস করাটাও খুব জরুরি। আচ্ছা, আর এক্ষেত্রে বলবো যাদের মুখে ক্রাউন করা থাকে, মানে ক্যাপ করা থাকে, সবাই যা বলে আর কি, যদি ক্যাপ করা থাকে সেটা সেই ক্যাপ ও ন্যাচারাল দাঁত ওই দুই দাঁতের মাঝে পরিষ্কার করাটা প্রতিদিন খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। যে আমাদের ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ যেটাই ইউজ করতে পারুক না কেন, কারণ সবাই একই জিনিস ইউজ করতে পারে না। অনেকেই তো বলেন যে, বিশেষ করে রোগীরা এসে বলেন যে আমি তো ফ্লস ব্যবহার করতে পারছি না, দাঁতের ভিতর ঢুকছে এটা। আচ্ছা, সেক্ষেত্রে কি করব? না, ফ্লস তো অনেক টাইপের আছে। এখন ওয়াটার ফ্লস অনেক পাওয়া যায় বাজারে, যেটা অনেক ভালো। আমি ভালো রিভিউ পেয়েছি, অনেকে ইউজ করে আমাকে বলেছে যে ওয়াটার ফ্লস যেটা মানে খুব ফোর্সফুলি পানিটা আসে এবং দুই দাঁতের মাঝে জায়গাটা ক্লিন করে। আচ্ছা, এটা কি নিজে নিজে ব্যবহার করা যায়? নিজে ব্যবহার করা যায়, তো তারা সেটাও ইউজ করতে পারে। তাহলে দুই দাঁতের মাঝে যে খাবারটা জমে থাকছে সেটাও কিন্তু মানে মাড়ির ইনফেকশনের একটা কারণ। তাহলে সেটা আর হচ্ছে না এবং ইনফেকশন না থাকলে আর ব্লিডিংটা হবে না। আচ্ছা, টুথপেস্ট নিয়ে আমরা মাঝখানে কথা বলেছি, ওখান থেকে একটু জানি যে টুথপেস্টের জায়গায় অনেকেরই একটু অনীহা আছে বা নানা রকম রিমার দেখে অনেকে ব্যবহার করতে যাচ্ছে না। সেক্ষেত্রে টুথপেস্ট টাইপের যে পাউডারগুলো আছে সেগুলো দিয়ে হাত দিয়ে বা হচ্ছে মেসওয়াক দিয়ে ব্রাশ করার চেষ্টা করছে, বা অনেক ক্ষেত্রে যে অনেকেই চিন্তা করছে যে কয়লা যেহেতু ভালো পরিষ্কার করছে, কয়লারে কিছু এখন কিছু নতুন ভ্যারিয়েশন আসছে যে আগে থেকে একটু ভালো ফরম্যাটে, বাট তার মধ্যে চারকোল আছে, দাঁতের মাজন যেটা বলে একদম। হ্যাঁ, মানে আগে যেটা ছিল মাজুনি, বাট সেটাকে এখন চারকোল ফরম্যাটে নিয়ে এসে সেটাকে আরেকটু রিফাইন করে ব্যবহার করছে। সেটাতে দেখা যায় যে ম্যাক্সিমাম অ্যাব্রেসিভ জিনিসগুলো ইউজ করা হচ্ছে
যে আমরা মাজন যেটাকে বলি দাঁতের মাজন বা পাউডার যেটা, হ্যাঁ, সেটাতে অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালটা বেশি থাকছে এবং সেটা মানে যখন খসখসে দানা খসখসে যুক্ত। দানাটা বেশি থাকছে এবং ওটা পেশেন্ট খুব শান্তি পাচ্ছে ব্রাশ করে যে আমি ঘষে ঘষে পরিষ্কার করছি, অনেক ক্লিন হচ্ছে। সেক্ষেত্রে দাঁতের ক্ষতি হচ্ছে। কিরকম আমি বলবো ক্ষতি দাঁতের সেটা? ক্ষতি, কারণ দাঁতের উপরে যে লেয়ারটা সেই লেয়ারটা মানে ওয়ার আউট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ক্ষয় হয়ে যেতে পারে আর কি। যদি রেগুলার এভাবে জোরে জোরে ঘষা হয় একটা জিনিস, সেখানে তো মানে অনেক শক্ত জিনিসও, আমাদের এনামেল কিন্তু অনেক শক্ত। এনামেল বলা যখন হয় আমাদের যে বোনস আছে, হাড় আছে, তার থেকেও বেশি শক্ত। সেই যখন আমরা অনেক জোরে জোরে কন্টিনিউয়াস ওখানে প্রেসার পড়বে, ঘষা পড়বে, তখন ওটা ক্ষয় হবেই। হ্যাঁ, এবং আচ্ছা। একবার আমাদের বোন যখন আমরা কেটে ফেলি, বোন কিন্তু আবার রিফর্ম হচ্ছে, কিন্তু এনামেল কখনো রিফর্ম হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই ওটা না ইউজ করাই ভালো। আচ্ছা, অনেকে তো বলছে যে আপনার দাঁত ছোট ছিল বা এখন বয়স বাড়ছে, বয়সের সাথে সাথে বা এখন দিন দিন আমার দাঁতগুলো বড় হয়ে যাচ্ছে, মানে দাঁতে গোড়াটা দেখা যাচ্ছে, মাড়ি নিচে নেমে যাচ্ছে। এই সমস্যাটা আসলে কেন হয়? এই সমস্যাটা হয় ব্রাশিং, ম্যাক্সিমামই হয় ব্রাশিং টেকনিকের কারণে, বা দাঁতে যখন অনেক পাথর জমে যায়, সেই পাথরটা যখন ধীরে ধীরে দাঁত ও মাড়িকে ক্ষয় করে ফেলে, মানে হাড়টাকেও নিচে নামিয়ে দিচ্ছে, মাড়ি নিচে নেমে যাচ্ছে বা উপরে উঠে যাচ্ছে, মানে ঠিক মতো ক্লিন না করার কারণে হতে পারে। আবার মানে ব্রাশিং টেকনিক যদি আমরা জোরে জোরে পাশাপাশি করি জোরে জোরে, তখন দেখা যায় যে উপরে আমরা আমাদের টার্মে অ্যাব্রেশন বলি, যে উপরে একদম গোড়াটা ক্ষয় হয়ে যাচ্ছে বা নিচের জাস্ট যেখানে মাংসটা থাকে তার উপরে জায়গাটা ক্ষয় হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো শুধুমাত্র ব্রাশিং টেকনিকটা ঠিক না হওয়ার কারণেই হয়। আচ্ছা, সেক্ষেত্রে কি দাঁত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ধীরে ধীরে যদি মাড়িটা বের হয়ে যায়? ক্লিন ঠিক মতো, মানে এটা প্রফেশনাল ক্লিনিং লাগবে অবশ্যই, এটা বাসায় আর হবে না। প্রফেশনাল ক্লিনিং করে ওখানে যদি ফিলিং দরকার হয়, ফিলিং করে তখন দাঁতটা আগের থেকে একটু ইয়েতে আসা, মানে সুস্থ থাকবে। যদি দাঁত প্রথম দিকে যদি একটু নড়ে যায়, সেক্ষেত্রে কি এই দাঁত আবার বসানো যায় নাকি ফেলে দিতে হয়? যদি একটু নড়ে যায় তাহলে আমরা পাশের দাঁতের সাথে স্প্রিন্টিং করে যতদিন রাখা যায়, দাঁত আমরা ডেন্টিস্টরা কখনোই দাঁত ফেলতে চাই না সহজেই। যখন দেখি যে একদমই রাখা সম্ভব না, তখন তো ফেলে দিতেই হবে এবং পরবর্তীতে বলে নেই ওখানে অবশ্যই রিপ্লেস করে নিতে হবে। আবার যদি দাঁত রাখার মতো কন্ডিশন হয় যে অল্প নড়েছে, তখন পাশের দাঁতের সাথে স্প্রিন্টিং করে দিলে, যদি পাশের দাঁতগুলো ঠিক থাকে আর কি, হ্যাঁ, তাহলে স্প্রিন্টিং করে দিলে, মানে পাশের দাঁতের সাথে জোড়া দিয়ে দিলে আর কি, তখন ওই দাঁতটা অনেক দিন রাখা সম্ভব হয়। আবার সেক্ষেত্রে রাখাটা সম্ভব। যদি কোনো কারণে দাঁত রাখা গেলই না, দাঁত ফেলে দিতে হলো, বা হচ্ছে দাঁত ভেঙে চুরে গেছে অনেক বেশি, ফেলে দেওয়ার জন্য ডাক্তাররা যদি সাজেস্ট করে, অনেকে ফেলতে চায় না, মনে করে যে দাঁত ফেলে তো চোখ নষ্ট হয়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে। আসলে কি তাই? না, এটা আসলে একটা ভুল কনসেপ্ট, এটা সবাই বলে। ইভেন আমার কাছে একজন দাঁতের চোখের ডাক্তার এসেছিল, সেও আমাকে বলে যে, অনেকে এসে বলে যে দাঁত ফেলে দিলে চোখের ক্ষতি হয়, তখন তো আমি হাসি। তো আচ্ছা, যাই হোক, তো চোখের নার্ভ আলাদা, দাঁতের নার্ভ আলাদা, তো এই জন্য যে প্রেশারটা পড়ে, সেই প্রেশারে ভাবে যে চোখ ব্যথা করছে, যেহেতু মাথার এক সাইডটা ব্যথা হয়ে থাকে, তো পেশেন্টরা কনফিউজড হয়ে যায় যে চোখের মনে হয় আমার জ্যোতি কমে গেল, আমি চোখে দেখতে পাচ্ছি না। একটু এটা সাইকোলজিক্যাল, কিন্তু এমনিতে তো নরমালি চোখের কোনো সমস্যা হচ্ছে না। বিশেষ করে এটা কমপ্লেন করে আক্কেল দাঁত, মানে উইজডম টিথ যখন আমরা ফেলার সাজেস্ট করি, তখন বলে না, আক্কেল দাঁত ফেললে আমার চোখের পাওয়ার কমে যাবে, দেখা যাবে না। একদমই। আচ্ছা, দাঁত যদি পড়ে যায় বা যদি ফেলে দিতে হয়, সেক্ষেত্রে কি নতুন করে দাঁত বসানোর কোনো ব্যবস্থা কি আছে? হ্যাঁ, দাঁত যদি আমাদের ফাংশনিং টুথ যদি ফেলে দিতেই হয়, তাহলে দেখা যায় যে যদি আমরা নিচের দাঁত ফেলি, উপরের দাঁত যে অপোজিট, ওইটার যে অপোজিট দাঁত থাকে, সেটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। আবার কারণ আমাদের দাঁত কিন্তু মুভ করে, হ্যাঁ, আবার যেই দাঁতটা মিসিং, তার সামনের দাঁত পিছনের দাঁত হেলে পড়ে। এজন্য অবশ্যই যদি দাঁত না থাকে, মানে ফেলে দিতেই হয়, অবশ্যই ওখানে রিপ্লেস করতে হবে, এবং রিপ্লেসের অনেকগুলো সিস্টেম আছে। এখন সবচেয়ে ভালো যেটা পদ্ধতি, যে ইমপ্ল্যান্ট করার কথা বলি আমরা, যদি আমাদের বডির সাপোর্ট ভালো থাকে, যে আমাদের বোনি স্ট্রেংথ ভালো আছে, আমাদের ইমিউনো সিস্টেম ভালো আছে, তাহলে আমরা অবশ্যই ইমপ্ল্যান্ট করার কথা বলি। আর যেহেতু এটা অনেক কস্টলি, যদি একান্তই অনেকে না পারে, সেক্ষেত্রে অন্য
অন্য কোনো অন্য চিকিৎসা চিকিৎসা নেওয়া যায়। পদ্ধতিতে অনেক যেতে পারে। ধন্যবাদ। আমাদের সময় হয়ে গেছে আরেকটা ছোট্ট বিরতি নেওয়ার। তা দর্শক সাথেই তখন ফিরছি কিছুক্ষণের মধ্যে, ছোট্ট একটি বিরতি নিয়েছে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার শারমিন জামান। আপনারা দেখছেন কেমন আছেন অনুষ্ঠান। আজ আমরা কথা বলছিলাম মুখ ও দাঁতের যত্ন নিয়ে। আমাদের সাথে আজকে আছেন ডাক্তার শারমিন সুলতানা রিজভী আপু। আমরা একদম শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে আমরা একটু র্যাপিড ফায়ারের কয়েকটা প্রশ্ন রেখেছি, আপনি একটু সংক্ষেপে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, নরম ব্রাশ নাকি শক্ত ব্রাশ? নরম ব্রাশ। ফ্লস নাকি মাউথওয়াশ? ফ্লস। সকালে নাকি রাতে কোন ব্রাশটা বেশি গুরুত্বপূর্ণ? রাতে। দাঁতের ব্যথায় গরম পানি নাকি ঠান্ডা পানি? কুসুম গরম পানি। বছরে একবার ডেন্টাল চেকআপ, হ্যাঁ না না? হ্যাঁ। দাঁত সাদা নাকি মাড়ি সুস্থ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? মাড়ি সুস্থ। ব্রাশ কত মিনিট? 2 to 3 minutes। টুথব্রাশ কত মাস? 3 টুথব্রাশ months। কত মাস? দাঁতে রক্ত স্বাভাবিক নাকি সতর্ক সংকেত? সতর্ক সংকেত। দাঁত ব্যথা না থাকলেও ডেন্টিস্ট, হ্যাঁ না কি না? অবশ্যই হ্যাঁ। অনেক ধন্যবাদ। কেননা এই জিনিসগুলো ছোট ছোট জিনিস হলেও দেখা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে ব্রাশ করাটা মানে সবার জন্য একটা খুব কঠিন বিষয়, একটা চ্যালেঞ্জিং বিষয়। আমি দুবেলা রেগুলার তিনবেলা ব্রাশ করি। রেগুলার অনেক রোগীরা এসে যেটা বলেন যে আমি তো দিনে 5-6 বারও ব্রাশ করছি, তারপরে ওখানে দাঁতে ব্যথা হচ্ছে, দাঁতে সমস্যা হচ্ছে। আসলে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে এটা প্রপারলি হচ্ছে না। আচ্ছা, প্রপার ওয়েটা যদি আমাদের আমরা সব সময় বলি যে উপর নিচ করে ব্রাশের কথা, এবং নিচের দাঁতের ক্ষেত্রে জিহ্বার যে সাইডটা, সেই সাইডে আমরা হালকা প্রেস করে মুভ করে উপরে উঠাবো। হ্যাঁ, আবার যে আমরা পাশাপাশি ব্রাশের কথা একদমই নিষেধ করি, কারণ এতে দাঁত ক্ষয় হয়ে যেতে পারে। ঘষা যাবে না, ঘষা যাবে না। আর উপর নিচ করবে, আর উপরে যেই জায়গাটা আমরা চিবানোর কাজে ইউজ হয় সেটা এভাবেই করবে। কিন্তু নরম ব্রাশ ইউজ করবে। 2 থেকে 3 মাসের মধ্যে ব্রাশ চেঞ্জ করতেই হবে। ব্রাশ চেঞ্জ করা মানে যে আবার ব্রাশ করছি ব্যাপারটা ওরকম না। ব্রাশ তো বাসায় অনেক কাজে ইউজ করা হয়, সেদিকে ফেলে দিই, কোনো অসুবিধা নেই, কিন্তু মুখে আর ইউজ করা যাবে না। আচ্ছা, যদি যেহেতু বলছি যে 2-3 মাস একটা টুথব্রাশ আমরা ব্যবহার করব, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে একটু তাড়াহুড়ো করে ব্রাশ করার জন্য ব্রেসেলগুলো আগে ছড়িয়ে যায়। সেটাই কি আমি 2 মাস ধরে ইউজ করব নাকি এটা আরো আগে? মানে আমাদেরকে কনসার্ন হতে হবে যে আমরা এত প্রেসার দিব না। প্রথমেই বলছি, আমাকে ওইভাবে প্রেসার দেওয়া যাবে না। প্রেসার দিলে আমাদের দাঁতটা ক্ষয়ের দিকে যাচ্ছে এবং ওটা ধীরে ধীরে মানে এটা খারাপের দিকে যাবে, ক্ষয় হওয়া শুরু হবে, মাড়িতে সমস্যা হবে। তো আমরা জোরে প্রেসার দিয়ে কখনোই ব্রাশ করব না। যখনই আমরা ব্রাশটা দেখব যে আমাদের ব্রাশটা এরকম ছড়িয়ে যাচ্ছে, তাহলে তখনই আমরা ওই ব্রাশ চেঞ্জ করব এবং ব্রাশিং টেকনিকটা ঠিক করব। টেকনিকটা ঠিক করাটা খুব বেশি দরকার হবে। আমাদের দাঁতের একটা মূল কাজই হচ্ছে খাবার, যেটা আমরা খাবার চিবিয়ে খেতে হয়। আমাদের এই কাজটা ছাড়া আসলে দাঁতের প্রথম এবং প্রধান ফাংশন যদি বলি যে আমার খাবার চিবিয়ে খেতে হবে, কিন্তু এখন মানে সোশ্যাল মিডিয়ার বদলতে এর সুবিধার জন্য আমরা নানা রকম কিছু খাচ্ছি, ভেষজ কিছু খাচ্ছি, হার্বাল কিছু প্রোডাক্ট খাচ্ছি, এবং যাতে স্লিম হওয়া যায়, দ্রুত ওজন কমানো যায়। তার মধ্যে অ্যাপেল সিডার ভিনেগার খুবই পপুলার একটা খাবার, যেটা হচ্ছে পানীয়, যেটা হচ্ছে ওয়েট লস করার জন্য অনেকে খাচ্ছেন, এবং এটার একটা সাইড ইফেক্ট নিয়ে রোগীরা আপনাদের কাছে আসছেন। আমি যতটুকু জানি, কি কি সেই সমস্যাগুলো হয়? যেহেতু অ্যাপেল সিডার ভিনেগারে আমরা হচ্ছে অ্যাসিড থাকছে, সেই অ্যাসিডটা ধীরে ধীরে দাঁতকে ক্ষয় করে ফেলছে। আচ্ছা, এজন্য আমরা যদি একান্তই খেতেই হয় তাহলে স্ট্র দিয়ে খাবে। অনেকে এসে বলে যে আমি স্ট্র দিয়ে খাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে কি উপকার হচ্ছে? মানে দাঁতের যে ক্ষতির দিকটা সেটা কি হচ্ছে? একটু কম হচ্ছে, যেহেতু দাঁতে লাগছে না। আবার কিন্তু দাঁতে লাগলে কিছুটা ধীরে ধীরে ক্ষয় হবে, এটা ইরোশন বলি আমরা, যে ক্ষয় হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে দাঁতের সামনের পোর্শনটা এরকম স্কুপের মতো হয়ে যাচ্ছে। সেটা মুখে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাদের মুখে অনেক সময় টক টক লাগে, তাদের ক্ষেত্রেও আমরা দাঁতের ওই ক্ষয়টা দেখতে পাই, যে দাঁতে ইরোশন হচ্ছে যে ক্ষয়টা, সেই ক্ষয়টা আমরা দেখতে পাই। তখন আমরা বলি যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা যেটা আছে সেটা আগে ঠিক করতে হবে। এই জন্য অ্যাপেল সিডার ভিনেগারের ক্ষেত্রে আমরা বলি যে একটু পরিমিতভাবে, কারণ ওটা যদি পানির সাথে মিশিয়ে ঠিকমতো খাওয়া হয়
তাহলে ভালো। তাহলে এবং মানে স্ট্র দিয়ে অন্তত খেলেও দাঁতের কোনো ক্ষতি করছে না। আচ্ছা, অনেকেই বলছে যে আমার তো খাবার দাবার সবকিছু আমি খাচ্ছি সবকিছু, কিন্তু আমার ক্যালসিয়ামের অনেক ঘাটতি আছে, আমার শরীরে ক্যালসিয়াম নেই বা ভিটামিন ডি অনেক কম থাকছে, সেই ক্ষেত্রে কি একই প্রভাব কি হাড়ে যেরকম পড়ছে সেরকম কি দাঁতেও পড়ছে? দাঁতেও পড়ছে। দাঁতে কি সেক্ষেত্রে দাঁতে কি হচ্ছে আমাদের ডিক্যালসিফাইড হয়ে যায়, দাঁতগুলো দেখা আচ্ছা। যাচ্ছে কিছু পয়েন্টের জায়গায় সাদা হয়ে গেছে। হ্যাঁ, তখনই আমরা বুঝতে পারি যে এখানে ক্যালসিয়ামের অভাব আছে। তখন আমরা ক্যালসিয়াম কন্টেন্ট যেসব ফুড ওইসব বেশি বেশি খেতে বলি যেন দাঁত সুস্থ থাকে। আচ্ছা, সেক্ষেত্রে সাপ্লিমেন্ট হিসেবে কি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম একসাথে নেওয়া যেতে পারে? এটা মানে শরীরের হাড় যেরকম সুগঠিত হচ্ছে সেই সাথে দাঁতের উপকার হচ্ছে, দাঁতের উপকার হচ্ছে। আচ্ছা, ছোটদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে যেটা আমরা সবসময় জানি যে তাদের ক্ষেত্রে বলা যে দুধ দাঁত তো এটা আসলে ট্রিটমেন্ট করার দরকার নেই, তাদের কি আসলে প্রয়োজন আছে কিনা? কারণ অনেক বাচ্চাদের ক্যাভিটি হচ্ছে, ব্যথা হচ্ছে। আমি কিছুদিন আগে 2 বছর এক বাচ্চার ফিলিং করলাম। আচ্ছা। তো তার বাবা মাও বলছিল যে ওর তো এই দাঁত পড়ে যাবে। তো সবারই কনসার্ন থাকে যে এই দাঁত তো পড়ে যাবে, তাহলে কেন? কারণ হচ্ছে আমাদের সব দাঁত যেরকম একসাথে মুখে উঠে আসে না, আবার একসাথে পড়েও যায় না। প্রত্যেকটা দাঁতেরই একটা নির্দিষ্ট বয়স আছে যে এই বয়সে দাঁতটা পড়ে যাবে। এই জন্য দেখা যাচ্ছে পিছনের দাঁতগুলো 10 বছরের পরে পরে তার আগ পর্যন্ত আমাদের ওই দাঁতটা মুখে রাখার জন্য আমাদের ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে আবার দাঁতটা ওঠার সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। দেখা যায় 6 বছর বয়সে পিছনের দাঁত নষ্ট হয়ে গেছে। আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা, 6 বছর বয়সে আমাদের কিন্তু পিছনের পার্মানেন্ট দাঁতটা আসে। তো বাবা মা কনফিউজড হয়ে যায় যে এটা পার্মানেন্ট দাঁত নাকি দুধ দাঁত। তো অনেকেই বুঝেই না যে ওটা পার্মানেন্ট দাঁত। তখন ওই দাঁতে ক্যাভিটি হলে ওরা আর কনসার্ন থাকে না, মনে করে এটাও পড়ে যাবে। আমরা তো বড়দের সবসময় বলি যে রাতে শোবার আগে অবশ্যই যাতে দাঁত ব্রাশ করে ঘুমায়, সেই ক্ষেত্রে এটা কি বাচ্চাদের জন্য একই হবে? অবশ্যই, হ্যাঁ, কারণ বাচ্চারা বেশি দেখা যায় যে ওরা ব্রাশ করে আরেকটা চকলেট খেয়ে ঘুমিয়ে যাবে না, এটা বড়দেরকে এটা দেখতে হবে যেন ব্রাশের সাথে সাথেই ঘুমিয়ে যায়। এবং বাচ্চাদের মেইন নিয়ে হচ্ছে তারা বাবা মাকে দেখেই শিখে মেইনলি। যখন ওরা দেখবে যে এটাই নিয়ম, তখন ওদেরও মানে মেন্টালি এটাই থাকবে যে ব্রাশ করেই ঘুমাতে হবে, আর কিছু খাওয়া যাবে না। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। দর্শক নাম বলে প্রশ্ন ঠিক করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল সালাম। জি আব্দুল সালাম, আপনার প্রশ্ন ঠিক করুন। আচ্ছা, আমার মাড়ির দাঁতে 4-5 দিন ধরে প্রচন্ড ব্যথা করছে। আচ্ছা, সেখানে আমাকে ডাক্তারের পরামর্শ নেই ট্যাবলেট দিয়েছিল, সকালে একটা রাত্রে একটা খেয়েছে, কিন্তু আমি 6 টাকার পরে এখনো সেটা নিরাময় হয়নি। এখন একটা কিডনিস 90 ব্যথার বড়ি দিয়েছিল 90 mg, নামটা আমার মনে নাই, ওটা খাওয়ার পরে কিছুটা নিরাময় হয়েছে। আমি কি আর পরবর্তীতে খাবো? এবং আমার এই দাঁতের স্থায়ী সমস্যার কি সমাধান করতে হবে? এটা মাঝে মাঝে আবার এরকম ব্যথা হয়। আচ্ছা, মাঝে মাঝে হয়, আবার ওষুধ খেলে কমে যাচ্ছে, আবার হচ্ছে, এরকম কি? না, এরকম যাচ্ছে 6-7 মাস পরে আবার হয়, আবার এরকম ওষুধ খেলে আবার কমে যায়। আচ্ছা, ঠিক আছে। কোনো প্রশ্ন করবেন দর্শককে? আপনার কি ডায়াবেটিস বা প্রেসার আছে কি? হ্যাঁ, ডায়াবেটিস আছে। ডায়াবেটিস কি কন্ট্রোলে থাকে? হ্যাঁ, মাসে একবার মাপিত, কোন মাসে 11 হয়, কোন মাসে 9 হয়, এরকম মাসে একবার তো ইউজ করি। এবং প্রেসার আছে ওই আপনার 90-60 এরকম থাকে। 90-60 প্রেসার থাকে। ঠিক আছে দর্শক, সাথেই থাকুন আমাদের। উনি যা বলছে যে ওনার অনেক ব্যথা হচ্ছে এবং উনি শুধু ওষুধ খাচ্ছে, কিন্তু দাঁতের মধ্যে কোনো কাজ করা হচ্ছে না। হ্যাঁ, তো স্থায়ী সমাধান এটাই যে একজন ডেন্টিস্টের কাছে যেতে হবে, এবং এটা শুধু ওষুধ খেলে হবে না, দাঁতের মধ্যে কাজ করতে হবে। তো ব্যথা যেহেতু বলছে, এবং এটা আমরা এক্সরে দেখে ডিসিশনটা নিব যে দাঁতটা রাখা যাওয়ার মতো অবস্থা কিনা। যদি রাখা যায় সেক্ষেত্রে রুট ক্যানেল করে, মানে আমি জানি না কি অবস্থায় আছে, সেক্ষেত্রে রুট ক্যানেল করে ক্রাউন করলে এটা স্থায়ী সমাধান হবে। আমার মনে হয় যে দর্শক, আপনার আসলে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। সেখানে কিছু এক্সরেরও প্রয়োজন হতে পারে। আসলে দাঁতের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রে ওষুধ খেলে কাজ করবে না, কেন দাঁতের ভিতরে হয়তো বা কোনো একটা ট্রিটমেন্ট করা লাগতে পারে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ মুহূর্তে আপনাকে একটু একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে অনেকে বলে আমি তো মিষ্টি খাই না, চিনি জাতীয় কিছু খাচ্ছি না, তারপরে আমার দাঁত নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, চিনি জাতীয়
খাবারটা বেশি দাঁতের জন্য খারাপ, যে এটা স্টিকি একটা ফুড, চকলেট, আইসক্রিম বা এখন সবাই ফাস্ট ফুডটা খাচ্ছে, হ্যাঁ, তো এই জাতীয় খাবারগুলো আমাদের দাঁতের সাথে লেগে থাকে বেশি। কিন্তু তারপরেও যে আমরা রেগুলার যে খাবারটা খাচ্ছি, যদিও এটা দাঁতের মাঝখানে লেগে থাকে বা জমে থাকে এবং ধীরে ধীরে ওটা দাঁতের ক্ষয়ের কারণ হয় বা মাড়িতে ইনফেকশনের কারণ হয়, তো এই জিনিসগুলোর দিকেও খেয়াল রাখতে হবে, শুধু চিনিটা বাদ দিলেই হবে না। অনেক ধন্যবাদ শারমিন সুলতানা রিজভী আপনাকে। শেষ মুহূর্তে দর্শকদের যদি সংক্ষেপে কিছু বলতে চান। রেগুলার ব্রাশ করার পাশাপাশি অবশ্যই ফ্লস করতে হবে এবং জোরে জোরে কুলি করতে হবে। আর শুধু মুখ ও দাঁতের যত্ন নিলেও হবে না, টাং ক্লিনও করতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার শারমিন সুলতানা রিজভী, আপনি এত ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন, আমাদের দর্শকদের অনেক উপকার আপনাকেও হয়েছে। ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে দাঁত ও মুখের যত্ন তো নিজের হাতে, আপনি নিজে যদি এর পিছনে একটু সময় দেন, রাতে যদি একটু 5টা মিনিট সময় দেন, আমাদের চিকিৎসক যেটা বললেন, বিশেষজ্ঞ চিকিৎসক, যে একটু সময় দিয়ে যদি ব্রাশ করেন, একটু ফ্লস করেন আর একটু যদি কুলি করে রাখেন, তাহলে কিন্তু আপনার দাঁত সুস্থ থাকবে। তবে এর সাথে সুষম খাদ্যাভ্যাস কিন্তু রাখতেই হবে। প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার খাবেন, তাহলে দাঁত কিন্তু এমনিতেই শক্ত হবে এবং সাথে পরিষ্কারও থাকবে। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়।